নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আমরা তাহলে এখনো পর্যন্ত আমার ক্লাসে কি কি পড়েছি, কতটা মনে আছে আপনাদের? যা যতটা মনে পড়ছে বলুন, কি কি পড়া হয়েছে? অর্পিতা ম্যাডাম, কি কি মনে পড়ছে যা যা পড়ানো হয়েছে? একদম প্রথমে হচ্ছে যে বাক্য কি, তারপরে বাক্যের মধ্যে আপনার কথাগুলো কেটে যাচ্ছে অর্পিতা ম্যাডাম। নামপদের মূল বাক্যকে আমরা হ্যালো, আশিস বাবু বলুন তখন। অর্পিতা ম্যাডামের এখন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরা সংস্কৃত ভাষা, আহ, একটা কোনো ভাষা হতে গেলে ভাষাটা কিভাবে আসে, এই বর্ণ, শব্দ, তারপরে পদ, তার বাক্য, তারপরে এইভাবে একটা সংক্ষিপ্ত একটা দিয়েছিলেন। সেটা থেকে আমরা বিভিন্ন শব্দ কিভাবে তৈরি হয়েছে এবং ধাতু থেকে, শব্দ থেকে বিভক্তি যোগ করে আমরা সেটা বাক্যে ব্যবহার করি। মানে শব্দের প্রথম মূল রূপ হচ্ছে প্রাতিপদিক, আর ধাতুরও সাধারণত সরাসরি বাক্যে ব্যবহার করা যায় না, সেটারও প্রত্যয় যোগ করে আমরা করতে পারি। তিন প্রত্যয় আর সুখ প্রত্যয়, এর উপরে আমাদের আলোচনা হয়েছে। এরপরে শব্দের তিন প্রত্যয় কটা বলেছিলাম? তিন প্রত্যয় হচ্ছে 9 9 18টা। আচ্ছা, নয় নয় বাঘটা কিসের জন্য বলেছিলাম? আত্মনেপদীতে 9টা, আর পরস্মৈপদীর জন্য 9টা, 18টা। আর এরপরে আমরা শব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ শব্দের বিভিন্ন জিনিসগুলো পরিচয়টা পেয়েছি। অকারান্ত, ইকারান্ত বা উকারান্ত, পুংলিঙ্গ শব্দ কোনগুলো, স্ত্রীলিঙ্গ শব্দ আকারান্ত, দীর্ঘইকারান্ত, উকারান্ত, এগুলো পড়েছি। সেরকম নপুংসক লিঙ্গরও কিছু পড়েছি। আর এরপরে ধাতুটা আমরা খুবই ভালোভাবে পড়েছি, যেটা ধাতুর গণগুলো পড়েছি আমরা। আবার ধাতুর গণ, 10টা গণ। আর তারপরে ধাতুর লকার, মানে ধাতুর ক্রিয়ার কাল এবং তার ভাব, এটাকে নিয়ে 10টা লকার। প্রত্যেকটা লকারেরই উদাহরণ দিয়ে সমস্ত সবটাই পড়ানো হয়েছে। এরপরে আমরা পড়েছি আহ, কারক, কারক বিভক্তিটা পড়েছি। তারপরে আমরা পড়েছি কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাগটা পড়েছি। তারপরে কিছু প্রত্যয় পড়েছি, তোয়া প্রত্যয় পড়েছি, তুমুল প্রত্যয় পড়েছি। তারপরে আমরা ছত্রী প্রত্যয়, সানস প্রত্যয় পড়েছি, তবতু তোয়া প্রত্যয় পড়েছি। এবং লাস্ট অব্দি আমরা একটা বাক্যকে কর্মণিতে তার কি রূপ হবে, তবতু হলে তার কি রূপ হবে, ত হলে তার কি, ত প্রত্যয়ের যোগ করে তার কি রূপ হবে, একটা বাক্য থেকে আমরা 4টে ফর্ম তার লেখার প্র্যাকটিস করেছি। এই অবধি আপাতত আমরা করেছি। তাহলে আপাতত আমাদের এই জিনিসগুলো পড়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ দেখানো হয়েছিল তো আপনাদের?
সর্বনাম শব্দ স্যার আগের দিন মনে হয় এটাই আমরা করেছিলাম। না, আগের দিন আমাদের বাক্য অভ্যাস হয়েছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ সর্বনাম হ্যাঁ। শব্দ, না, সর্বনাম সর্বনাম শব্দ। শব্দটা হয়নি স্যার মনে হয়। হুম হুম হুম। সর্বনাম শব্দ বলেছিলেন করবেন, আচ্ছা। লাস্ট অব্দি মানে বাক্যটাই করেছিলাম। হুম হুম, মনে পড়ে। আচ্ছা, তাহলে মোটামুটি যতটা যা পড়ানো হয়েছে আপনাদের সমস্তটাই মনে আছে, বিশেষ করে সেখানে আর কিছু বলার নেই। এরপর সেটা হচ্ছে সর্বনাম শব্দ। এই সর্বনাম শব্দ খুবই একটা ভাইটাল জিনিস, আপনারা অনেকেই জানেন যে সর্বনাম শব্দ মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা বাক্য প্রয়োগ করতে গেলে সবসময় যে কোনো বস্তুর নাম কিংবা কোনো দ্রব্যের নাম কিংবা কোনো ব্যক্তির নাম ইত্যাদি কোনো গুণের নাম যে সবসময় গ্রহণ করা হয় তা কিন্তু নয়। ঠিক আছে? আমরা কি করি, প্রথমে হয়তো ব্যক্তির নাম বলে দেওয়া হলো, তারপর ওই ব্যক্তি সম্বন্ধে যতগুলো বাক্য আসে সেখানে আমরা বারবার নাম গ্রহণ করি না। আমরা কি বলি, উনি, তিনি, তারপর সে ইত্যাদি প্রয়োগ করে করে আমরা একটি বাক্যকে অনুবাদ করি। সব সময় যে রামঃ 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 এই রকম আমরা বাক্য প্রয়োগ করি না। এই রকম বাক্য প্রয়োগ করলে যেরকম বাক্যের সারস্য নষ্ট হয়, সেরকমই মানে ব্যাকরণগত একটু নিকৃষ্টতার পরিচয় পাওয়া যায়। ঠিক আছে? সেই জন্য কি হয়েছে, সর্বনাম শব্দ বলে একটি ভাগ ব্যাকরণে রয়েছে। যেই শব্দগুলোর দ্বারা কি বলা হচ্ছে যে একটি বাক্য যখন শুরু হলো, সেই বাক্যে যেই বস্তুকে বোঝানো হলো কিংবা যেই দ্রব্য, গুণ ইত্যাদিকে বোঝানো হচ্ছে, পরবর্তী বাক্যে যখন ওই বস্তু সম্বন্ধী কোনো জিনিসকে বোঝানো হবে, সেখানে ওই বস্তুর নাম গ্রহণ করে কিংবা ওই বস্তুকে বারবার উল্লেখ না করে আমরা সর্বনাম শব্দের দ্বারা সেই বস্তু, ব্যক্তি বা গুণ ইত্যাদিকে বোঝাতে পারি। ঠিক আছে? আচ্ছা, সর্বনাম শব্দটার সর্বনাম এই রকম নাম কেন দেওয়া হলো? ঠিক আছে, এর পিছনে একটা কারণ কিছু অবশ্যই আছে। যে কোনো নামের পিছনে একটা তো অবশ্যই কিছু কারণ থাকে। যেমন আমাদের যে নামগুলো দেওয়া হয়েছে, বাবা মা আমাদের যে নামগুলো দিয়েছেন, এর মেন কারণ কি, যাতে আমাদের ওই নাম ধরে ডাকলে আমরা ওনাদের প্রতি সাড়া দিই, তার জন্য আমাদের নাম দেওয়া হয়েছে। এখন সর্বনাম শব্দগুলোর নাম দেওয়া হলো সর্বনাম, কিন্তু এই সর্বনাম শব্দটা, এই নামটাই কেন দেওয়া হলো? সর্বনামের বদলে অন্য কিছু তো নাম দেওয়া যেতেই পারতো, রাম, শ্যাম, যদু, মধু, এক্স, ওয়াই ইত্যাদি কিছু একটা নাম দেওয়া যেত। সর্বনাম এই নামটি কেন দেওয়া হলো, তার জন্য বলা হচ্ছে যে যেই সমস্ত সর্বনাম শব্দগুলো আছে, সেই সমস্ত সর্বনাম শব্দের দ্বারা যদি আমরা সেই সমস্ত সর্বনাম শব্দকে প্রয়োগ করি, তাহলে নির্দিষ্ট কোনো যে একজন বস্তু, একজন ব্যক্তি, একজন গুণ, একজন পদার্থকে আমরা বোঝাই না। আমরা যদি তিনি বলি, তাহলে তিনি বলতে কি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির জন্যই আমরা তিনি শব্দটা প্রয়োগ করতে পারি, কিংবা জগতে যে কারোর জন্য আমরা তিনি শব্দ প্রয়োগ করতে পারি? যে কোনো কারোর জন্য করতে পারি। যে কোনো কারোর জন্য করতে পারি। তো দেখুন, যেহেতু সর্ব মানে কি সকলে, আর নাম বলতে এখানে মানে সকলকে বোঝায়। সর্বনাম শব্দের অর্থ যদি আমরা মানে আক্ষরিক অর্থ কি সেটা জানতে চাই, তাহলে যেই শব্দের দ্বারা সকলকে বোঝানো হয় সেই শব্দকেই সর্বনাম শব্দ বলা হয়, বা যেই শব্দের দ্বারা সকলকে সংজ্ঞা বা বোঝানো হয় সেই শব্দকেই সর্বনাম শব্দ বলা হয়। যেহেতু একটা শব্দের দ্বারাই সবাইকে বোঝানো হচ্ছে, সেই জন্য শব্দটার নাম কি দেওয়া হচ্ছে, সর্বনাম শব্দ। ঠিক আছে? তাহলে সর্বনাম এই নামটি কেন দেওয়া হলো সেটি বুঝতে পেরেছেন। যেহেতু কোনো নির্দিষ্ট একজন কিংবা দুজন কিংবা তিনজনের জন্য না, সে স্ত্রীলিঙ্গ হতে পারে, সে পুংলিঙ্গ হতে পারে, সে নপুংসক লিঙ্গ হতে পারে, একজন হতে পারে, দুজন হতে পারে, বহুবচন হতে পারে, অথবা আহ, মানে প্রথম পুরুষ হতে পারে, মধ্যম পুরুষ হতে পারে, অথবা উত্তম পুরুষ, যা কিছু হতে পারে। সবার ক্ষেত্রেই যেহেতু সর্বনাম শব্দের প্রয়োগ করে আমরা সকলকে বোঝাতে পারি, তাই সর্বনাম এই নামটি সর্বনাম শব্দের দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। হুম। অর্পিতা ম্যাডাম, আপনি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন তো?
হুম। আচ্ছা, শুনতে না পেলে জানাবেন, ঠিক আছে? স্যার আপনার আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? বলুন, আসলে আপনার সাউন্ডটা আজকে খুবই বুঝতে পারছি। অস্পষ্ট আসছে, কিছু বোঝা যাচ্ছে না আপনি কি বলতে চাইছেন। আচ্ছা, আপনি যদি শুনতে না পান তাহলে মেসেজ করবেন অন্তত একটা, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না আপনি শুনতে পাচ্ছেন নাকি, যেহেতু এত নেটওয়ার্ক সমস্যা আপনার ওখানে। তাহলে আমরা কি দেখলাম? সর্বনাম শব্দের সর্বনাম নাম কেন দেওয়া হয়েছে এটা আমরা দেখলাম। আর একটা জিনিস কি দেখলাম, যে সর্বনাম শব্দের দ্বারা একটা যখন প্রসঙ্গ শুরু হচ্ছে সেই প্রসঙ্গের প্রথমে যেই বাক্য থাকবে সেই বাক্যের দ্বারা আমরা যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে কিংবা যেই ব্যক্তির জন্য, যেই পদার্থের জন্য, যেই আহ, দ্রব্যের জন্য বাক্যটি প্রয়োগ করছি সেই দ্রব্যটিকে পরবর্তী সমস্ত বাক্যে বারবার উল্লেখ না করে ওই ব্যক্তি বা পদার্থ বা গুণকে বোঝানোর জন্য আমরা যেই সমস্ত শব্দের প্রয়োগ সকলকে বোঝাবার ক্ষেত্রে ব্যবহার করি তাকেই বলা হয় সর্বনাম শব্দ। তাহলে সর্বনামের দুটো মেন পয়েন্ট আমরা দেখলাম। প্রথমত, সর্বনাম শব্দ যেখানে প্রয়োগ করা হবে তার পূর্ববর্তী যেই ব্যক্তি বা যেই পুরুষ যেই পদার্থকে বোঝানো হচ্ছে তারই সেখানে গ্রহণ করতে হবে। যেমন ধরুন একটা বাক্য বলা হলো যে আহ, নরেন বাবুর ছেলের নাম হলো ভূপেন। সে নরেন নরেন বাবুর ছেলের নাম হলো ভূপেন। সে সংস্কৃত কলেজে চাকরি করে, ঠিক আছে? তাহলে দেখুন এখানে প্রথম যে বাক্য, নরেন বাবুর ছেলে হলো ভূপেন, এই বাক্যের দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি বা কার বর্ণনা করছি? এটা ভূপেনের কথা বলছি, যে নরেনবাবু ভূপেনের কথা বলছি। তাহলে পরবর্তী বাক্যে যখন আমরা সে সংস্কৃত কলেজে চাকরি করে এটি বলছি তখন কিন্তু এই সে এই শব্দের দ্বারা আমরা নরেন বাবুকে বুঝছি না, আমরা কাকে বুঝছি? ভূপেনকে বুঝছি। যেহেতু আগের বাক্যের দ্বারা আমরা বর্ণনা কার দেওয়া শুরু করেছি? ভূপেনের বর্ণনা দেওয়া শুরু করেছি, সেই জন্য এখানে সে এই শব্দের দ্বারা আমরা ভূপেনকেই গ্রহণ করব, নরেন বাবুকে গ্রহণ করব না। এই রকম ভাবে বাকি যত সমস্ত আরো বাক্য আছে আমরা অজস্র সর্বনাম শব্দের বাক্য প্রয়োগ করে সারাদিনে অজস্র সর্বনাম শব্দের প্রয়োগ করে বাক্য প্রয়োগ করি, ঠিক আছে? এই ধরনের নানান সর্বনাম শব্দ আছে, কিন্তু সংস্কৃতে বেশ কিছু সর্বনাম শব্দ নির্দিষ্ট করা হয়েছে যেগুলো কি সর্বনাম বলে। সেই শব্দগুলো কি কি? তো দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা সকলে? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। হুম। প্রথমত যেটা আমরা সকলেই জানি যে অসমত শব্দ, এটা একটা সর্বনাম শব্দ, ঠিক আছে? তার কারণ কি? অসমত শব্দের দ্বারা আমরা আমি এই অর্থ বোঝাই, ঠিক আছে? বারবার আমার নিজের নাম গ্রহণ না করে আমি আমার নামের জায়গায় এই অসমত শব্দের প্রয়োগ করছি, ঠিক আছে? তাই অসমত হলো একটি সর্বনাম শব্দ যার অর্থ হচ্ছে আমি। তারপর ইউষ্মত শব্দ, ইউষ্মত শব্দের অর্থ কি? তুমি বা তোমরা। হুম। তাহলে সেখানেও আমরা কি করেছি? বারবার যাদেরকে বোঝাচ্ছি তাদের নাম গ্রহণ না করে ইউষ্মত শব্দে প্রয়োগ করছি, তাহলে ইউষ্মত শব্দও হলো একটা সর্বনাম শব্দ, ঠিক আছে? তারপর ভবৎ শব্দ, অর্থাৎ আপনি, আপনি বোঝাবার জন্য আমরা ভবৎ শব্দের প্রয়োগ করি। এই ভবৎ শব্দ যখন আমরা পুংলিঙ্গে প্রয়োগ করি তখন ভগবৎ শব্দের মতো রূপ হয়, আর যখন স্ত্রীলিঙ্গে ভবৎ বোঝাই তখন কিন্তু দীর্ঘইকারান্ত নদী শব্দের মতো রূপ হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ভবতি, ভবত্যৌ, ভবত্যাহ ইত্যাদি রূপ হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে ভবৎ শব্দও হলো একটি
সর্বনাম শব্দ। তারপর আচ্ছা, এবার মেন 4টি সর্বনাম শব্দ যেটা আমরা প্রচুর প্রয়োগ করি, কিন্তু সবগুলোরই একই অর্থে প্রয়োগ করি। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছিলাম যে লকারগুলোর ক্ষেত্রে, যেমন লট, লং, লিং, লং, লিট আর লুং, এই 3টি লকার কোন অর্থে প্রয়োগ করা হয়? অতীতকাল অর্থে। অতীতকাল অর্থে। কিন্তু 3টে লকার অতীতকাল অর্থে প্রয়োগ করা হলেও 3টি লকারের কিন্তু অর্থে সূক্ষ্ম ভেদ ছিল। ঠিক আছে, লং লকার কখন হচ্ছিল? যখন অনদ্যতন প্রত্যক্ষ। লিট লকার কখন হচ্ছিল? লিট লকার হচ্ছিল অদ্যতন অনদ্যতন পরোক্ষ। আর লুং লকার হচ্ছিল অদ্যতন অতীত। হ্যাঁ, ঠিক আছে, এই যে লকারের যে সূক্ষ্ম ভেদ, ঠিক আছে, সেই রকমই ইদম, এতৎ, অদস আর তৎ, এই যে 4টে সর্বনাম শব্দ আছে, কি কি? ইদম, এতৎ, অদস আর তৎ, এই সর্বনাম শব্দগুলোও কিন্তু আমরা সাধারণত সে কিংবা এটি, এই রকম অর্থ, এটি, এই অর্থ বোঝাবার জন্য আমরা ইদম, এতৎ, অদস এই 3টি শব্দের প্রয়োগ বারবার করে থাকি, কখনো কখনো তৎশব্দেরও প্রয়োগ করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটি, এই অর্থটিকে বোঝাবার জন্য ইদম শব্দের প্রয়োগ করছি, কখনো কখনো এতৎ শব্দের প্রয়োগ করছি, কখনো অদস শব্দের প্রয়োগ করছি, কখনো সেটি বা এই এই জিনিসটি বা সেই জিনিসটি, এই অর্থ বোঝাবার জন্য আমরা তৎশব্দের প্রয়োগ করছি। ঠিক আছে, যদিও এই প্রথম যে 3টে শব্দ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এটি বোঝাবার জন্য ব্যবহার করছি, আর ততের ক্ষেত্রে তৎ, সেটি বোঝানোর জন্য তৎশব্দের প্রয়োগ করেছি, কিন্তু এই যে প্রথম 3টি শব্দ, ঠিক আছে, ইদম, এতৎ, অদস, এগুলোর কিন্তু অর্থে সূক্ষ্ম ভেদ আছে। সেই সূক্ষ্ম ভেদটি বোঝাবার জন্য একটা শ্লোক খুবই প্রসিদ্ধ, ইদমস্তু সন্নিকৃষ্টে সমীপতরবর্তী চৈতদো রূপম অদসস্তু বিপ্রকৃষ্টে তদিতি পরোক্ষে বিজানীয়াৎ। আর একবার বলছি, ইদমস্তু সন্নিকৃষ্টে সমীপতরবর্তী চৈতদো রূপম অদসস্তু বিপ্রকৃষ্টে তদিতি পরোক্ষে বিজানীয়াৎ। অর্থাৎ ইদমঃ রূপম সন্নিকৃষ্টে, ইদমঃ রূপম তু সন্নিকৃষ্টে, চৈতদঃ রূপম সমীপতরবর্তী, অদসস্তু রূপম বিপ্রকৃষ্টে তদ ইতি পরোক্ষে বিজানীয়াৎ, বা তদ ইত্যস্য রূপম পরোক্ষে বিজানীয়াৎ। এটির অর্থ কি? দেখুন, শব্দটি সন্নিকৃষ্ট অর্থাৎ ক্লোজার অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। এতৎ শব্দটি সমীপতরবর্তী অর্থাৎ ক্লোজেস্ট অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর অদস শব্দটি বিপ্রকৃষ্ট বা ডিস্টেন্ট অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। মানে সবার যদি একদম কাছে থাকে তাহলে এতৎ শব্দ, যদি তার থেকে একটু দূরে থাকে তাহলে ইদম শব্দ, আর যদি দূরে থাকে, তার থেকেও একটু দূরে থাকে, তাহলে অদস শব্দ। কিন্তু তৎ শব্দটি আমরা কখন প্রয়োগ করব? যখন ইনপারসিপ্টেবল অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যখন আমাদের হবে না, যখন সেই বস্তুটি আমাদের চোখের সামনে উপস্থিত থাকছে না, ঠিক আছে, তখন আমরা তৎশব্দের প্রয়োগ করছি। কিন্তু যখন চোখের সামনে উপস্থিত থাকছে, যাকে আমরা বোঝাতে চাইছি সে যদি একদম কাছে থাকে তাহলে এতৎ শব্দ, যদি তার থেকে একটু দূরে থাকে তাহলে ইদম শব্দের প্রয়োগ, আর যদি আরেকটু দূরে থাকে তাহলে অদস শব্দের প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছেন একটু সকলে? স্যার, হ্যাঁ বলুন। এই তৎ শব্দটা যেটা বলছেন এটা হচ্ছে আমাদের চোখের সামনে থাকবে না, মানে ইন্দ্রিয়গ্রাহ্য হবে না। হ্যাঁ, উদাহরণ আমি দেব একটা একটা করে।
যেমন ধরুন বলা হলো যে ক্লাসে স্যার বসে পড়াচ্ছেন, ঠিক আছে, এখন স্যারের সামনেই যে বেঞ্চটি আছে সেটিকে বোঝাবার জন্য আমরা এথাত শব্দের প্রয়োগ করব। সেকেন্ড বেঞ্চ যেটা আছে তাদেরকে বোঝাবার জন্য আমরা ইদম শব্দের প্রয়োগ করব। যারা থার্ড কিংবা ফোর্থ কিংবা ফিফথ বেঞ্চে আছে তাদের জন্য আমরা কিন্তু অদর শব্দের প্রয়োগ করব। আর সেই ক্লাসরুমেই যারা নেই কিন্তু সে বাড়িতে আছে, মানে অনুপস্থিত কেউ আছে, ওই ক্লাসেরই কেউ একজন সেই দিন ক্লাসে অনুপস্থিত আছে, তখন স্যার বলছেন যে সে তো আজকে স্কুলে আসেনি, ঠিক আছে, তাহলে দেখুন এই সে শব্দের দ্বারা যাকে আমরা বোঝাচ্ছি সে কিন্তু ওই ক্লাসরুমে উপস্থিত নেই, দূরে আছে, অবশ্যই দূরে আছে, কিন্তু ক্লাসরুমেই সে উপস্থিত নেই, ঠিক আছে, সেই জন্য আমরা তাকে কি বলছি, তাকে তৎশব্দের দ্বারা বোঝাচ্ছি, যেহেতু সে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, চোখে আমরা তাকে দেখতে পাচ্ছি না, সে আমাদের চোখের সামনে নেই, ঠিক আছে, তাই তার জন্য আমরা তৎশব্দের প্রয়োগ করলাম। কিন্তু চোখের সামনে আছে, একদম ফার্স্ট বেঞ্চে বসে আছে, তাদের জন্য আমরা এই তৎশব্দের প্রয়োগ করব, ঠিক আছে। তারপর চোখের সামনে আছে, দ্বিতীয় বেঞ্চে বসে আছে, বা যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা আমরা তাকে বুঝতে পারছি, দ্বিতীয় বেঞ্চে আছে, কিংবা যা কিছু একটা উদাহরণ ধরুন এই ধরনের, সেগুলোর ক্ষেত্রে ইদম শব্দের প্রয়োগ করব। আর যখন দূরে আছে, অনেকটাই দূরে আছে, সেই ক্ষেত্রে আমরা অদর শব্দের প্রয়োগ করব। বুঝতে পেরেছেন চারটের পার্থক্য? হ্যাঁ স্যার। কিন্তু স্যার আমরা যখন প্রথমে শিখেছিলাম, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছিলাম আমরা যখন প্রথমে শিখেছিলাম ওই এস দিয়ে, তখন কিন্তু আমরা আঙুল দেখিয়েই শিখি, মানে ওটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। সেক্ষেত্রে আমরা যেমন রামকৃষ্ণ বা সারদা দেবী এরকম করেই মানে আচ্ছা, প্রয়োগগুলো ওটা করেছিলাম। আপনাদের যখন বোঝানো হয়েছিল, ঠিক আছে, তখন হুম। যাতে দূরবর্তী জিনিসকে বোঝাবার জন্য স শব্দের প্রয়োগ হয়, আর কাছের জিনিসকে বোঝাবার জন্য এসা শব্দের প্রয়োগ হয়, সেখানে কিন্তু আপনাদের ইদম অদর শব্দগুলোও কিন্তু একই সঙ্গে ব্যবহার করে কি উদাহরণগুলো দেখানো হয়েছিল না, শুধুমাত্র তৎ না না, এতৎ দেখানো হয়নি। এতৎ স হয়েছিল, আর স। স বোঝানো হয়েছিল। হ্যাঁ, তাহলে এতৎ দেখুন এই তৎ। সটা হুম। বোঝানো হয়েছিল কিন্তু আপনাদের এই অর্থেই, মানে অনেক দূরে আছে, দূরবর্তী অর্থে, কিংবা হ্যাঁ। হ্যাঁ দূরবর্তী অর্থে বোঝাতে স শব্দের প্রয়োগ দেখানো হয়েছিল, আর কাছের ক্ষেত্রে হলে এসা শব্দের এস। প্রয়োগ দেখানো হয়েছিল, ঠিক আছে, কিন্তু ওটা আপনাদের বোঝাবার জন্য আঙুল দেখিয়ে কিংবা ছবির মাধ্যমে দেখানো হয়েছিল, ঠিক আছে, কিন্তু যেহেতু আচ্ছা, তাহলে কি স্যার আমরা এরকম বলতে পারি যে সম্ভাষণের ক্ষেত্রে মানে মানে যেটা আমরা শিখেছিলাম ওটা ঠিক আছে, কিন্তু যখন আমরা ব্যাকরণের দৃষ্টিতে হুম, দেখবো তাহলে তখন হচ্ছে তৎ যখন হচ্ছে যেটা একটু আমাদের মানে চোখের ডিটেলসে বাইরে আছে। পড়বেন, একদম তাই, যখন হুম হুম ডিটেলসে হুম। পড়বেন তখন সেটার ক্ষেত্রে, যেমন ধরুন আমি দেখাচ্ছি, আপনারা স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এক মিনিট একটু দাঁড়াবেন। আচ্ছা, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা বলছেন তো আপনারা, এখানে অহম মহাদেবাহ সাহা মহাদেবাহ, অহম অনুরাধা সা অনুরাধা, এগুলোর জন্য, তাই তো এই ধরনের আপনাদের দেখানো হয়েছিল, এটাই বলছেন তো অর্পিতা ম্যাডাম? হ্যাঁ। হ্যাঁ স্যার, এরকম। হ্যাঁ, তখন যেহেতু আপনাদের ওই দুটি শব্দের দ্বারা বোঝানো হয়েছিল, ঠিক আছে, তাই ওইভাবে দেখানো হয়েছিল, কিন্তু আসলে যদি ব্যাকরণগত দিক থেকে দেখতে চান তাহলে কিন্তু
মানে তৎ শব্দের প্রয়োগ তখনই করা হবে যখন সেটি পরোক্ষ হবে, প্রত্যক্ষ হবে না। ঠিক আছে, তার জন্যই এই যে কারিকাটা আছে সেখানে বলা হয়েছে কি, ইদামাস্তু সন্নিকৃষ্টে সমীপতরবর্তী চৈতদো রূপম অদসস্তু বিপ্রকৃষ্টে তদিতি পরোক্ষে বিজানীয়াৎ। ঠিক আছে, তদিতি পরোক্ষে বিজানীয়াৎ। আচ্ছা, তাহলে এই যে এখনো পর্যন্ত আমরা তাহলে কটি সর্বনাম শব্দ দেখলাম আশিস বাবু? আমরা 7টা দেখলাম। কি কি? একটা হচ্ছে অস্মৎ, উষ্মৎ, যুষ্মৎ আর ভবৎ, 3টে শব্দ। ভবতের 2টো ভাগ হতে পারে, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা পুংলিঙ্গ। আচ্ছা, আপনার সাউন্ডটা খুবই আস্তে আসছে, মাইক্রোফোনটা একটু মুখের সামনে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অস্মদ, ইউষ্মদ আর ভবৎ শব্দ। ভবৎ শব্দের 2টি জায়গা হতে পারে, একটা ভবান আর একটা ভবতী। আর তাছাড়া ইদম, এতদ, অদস আর তৎ, এখানে 4টে আর ওখানে 3টে, 7টা। ঠিক আছে, এছাড়াও আর একটা সর্বনাম শব্দ আছে, ঠিক আছে, সেটা কি সেটাও আপনারা জানেন সকলেই, সেটা হচ্ছে এগুলো ইদম শব্দের রূপ, অদস শব্দের রূপ। হ্যাঁ, কিম। কিম শব্দটাও আমরা সর্বনাম শব্দের মধ্যেই ধরি। ঠিক আছে, কিম হচ্ছে আর একটা। টোটাল তাহলে কটা হলো? 8টা। টোটাল 8টা। ঠিক আছে, এবার এই যে আমরা শব্দগুলো দেখলাম, ইদমাস্তু সন্নিকৃষ্টে সমীপতরবর্তী চৈতদ রূপম, এই যে ইদম শব্দ, ইদম শব্দের যে শুধুমাত্র আমরা ইদম শব্দের দ্বারা পুংলিঙ্গ কোনো জিনিসকে বোঝাই তা কিন্তু নয়। কখনো কখনো আমরা স্ত্রীলিঙ্গ কোনো জিনিস বোঝাতেও আমরা ইদম শব্দের প্রয়োগ করতে পারি, কারণ ক্লোজার অর্থ বোঝাতে আমরা স্ত্রীলিঙ্গ কোনো বস্তুকেও বোঝাতে পারি, কিংবা নপুংসক লিঙ্গ কোনো বস্তুকেও বোঝাতে পারি। তাই ইদম শব্দের আবার 3টে লিঙ্গেই রূপ হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে পুংলিঙ্গের ক্ষেত্রে কিরকম রূপ হয়? আয়াম, ইমৌ, ইমে, ইমাম, ইমৌ, ইমান, অথবা এনাম, এনৌ, এনান, অনেনা অথবা এনেনা, আভ্যাম, এভিহি, अस्मै, आभ्याम, एभ्यः, अस्मात् अथवा अस्माद्, आभ्याम, एभ्यः, अस्या, एनयोः अथवा अनयोः, एषाम्, अस्मिन्, अनयोः, एषु। स्त्रीलिंगे इयम, इमे, इमाः, इमाम, इमे, इमाः। विकल्प आछे एनाम, एने, एनाः, अनया अथवा एनया, आभ्याम, आभिः, अस्यै, आभ्याम, आभ्यः, अस्याः, आभ्याम, आभ्यः, अस्याः, अनयोः, आसाम्, अस्याम, अनयोः, आसु इत्यादि। नपुंसकेर क्षेत्रेও इदम, इमे, इमानि, इदम, एनत्, एनद्, इमे, एने, इमानि, एनानि, अनेना, एनेना, এইরকম রূপ হয়। ঠিক আছে, তারপর এতৎ শব্দের ক্ষেত্রেও সেম। এতৎ শব্দের দ্বারাও আমরা কখনো পুংলিঙ্গকে বোঝাই, কখনো স্ত্রীলিঙ্গকে বোঝাই, কখনো নপুংসক লিঙ্গকে বোঝাই। তাহলে এর ক্ষেত্রেও 3 লিঙ্গের রূপ হবে। এষাহা, এতৌ, এতে, এতাম, অথবা এনাম, এতৌ, এনৌ, এতান, এনান ইত্যাদি রূপ হয়। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এষা, এতে, এতাহা, এতাম, এনাম, এতে, এনে, এতাহা, এনাহা এই ধরনের রূপ হয়। আর নপুংসকের ক্ষেত্রে এতাত, এতে, এতানি, এতাত, এতদ, এনাত, এনাত, এতে, এনে, এতানি, এনানি এই রকমের রূপ হয়। আর নপুংসকের ক্ষেত্রে নপুংসক এটাই হলো। তারপর হচ্ছে অদস শব্দ। অদস শব্দের ক্ষেত্রেও সেম, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর নপুংসক লিঙ্গ। যখন পুংলিঙ্গ হবে আসৌ, আমু, আমি, আমুম, আমু, আমুন, अमुना, अमुभ्याम, अमीभिः, अमुष्मै, अमोभ्याम, अमीभ्यः, अमुष्मात्, अमोभ्याम, अमीभ्यः ইত্যাদি ইত্যাদি রূপ হবে। ঠিক আছে, যখন স্ত্রীলিঙ্গ হবে তখন আসৌ, আমু, আমুহু, আমুম, আমু, আমুহু, আমুয়া, আমুভ্যাম, আমুভিः,
আমস্यै আমোভ্যাম আমোভ্যः আমস্যাः আমোভ্যাম আমোভ্যः আমস্যাः আময়োঃ আমুষাম ইত্যাদি রূপ হবে। আর নপুংসকের ক্ষেত্রে আদাহ আমু আমুনি, আদাহ আমু আমুনি, তারপর পুংলিঙ্গে যেরকম তৃতীয়া থেকে সপ্তমী অবধি রূপ হয় সেই ধরনের রূপ হবে। ঠিক আছে, তারপর তৎশব্দ। তৎশব্দ পুংলিঙ্গের ক্ষেত্রে সাহা তৌতে তাম তৌতান তেনা তাভ্যাম তৈহি তস্मै তাভ্যাম তেভ্যः ইত্যাদি ইত্যাদি। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সা তে তাহা তাম তে তাহা তয়া তাভ্যাম তাভিः তস্यै তাভ্যাম তাভ্যः তস্যাः তাভ্যাম তাভ্যः তস্যাः তয়োঃ তাসাম তস্যাম তয়োঃ তাসু। আর নপুংসকের ক্ষেত্রে শুধু প্রথমা আর দ্বিতীয়াতে চেঞ্জ হবে, তত্তে তানি তত্তে তানি, বাকি সব পুংলিঙ্গের মতোই হবে। আর এরপর হচ্ছে কিম মকারান্ত পুংলিঙ্গ শব্দ যদি হয় তখন কহ কৌ কে কম কৌ কান কেনা কাভ্যাম কৈহি কস্मै কাভ্যাম কেভ্যः ইত্যাদি। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কাকে কাহা কামকে কাহা কয়া কাভ্যাম কাভিः ইত্যাদি ইত্যাদি। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কিমকে কানি কিমকে কানি ইত্যাদি ইত্যাদি রূপ হয়। ঠিক আছে, এখন আমরা দেখেছি যে বহু বচনের প্রয়োগ করা আছে, কিন্তু তখন আমরা কিম, যেমন ধরুন যে হস্তিনাহা নাম কিম, এখানে নাম শব্দ ধরুন নপুংসক আছে বলে তাই নাম কিম, কখনো কখনো পুংলিঙ্গ বোঝাচ্ছে কিন্তু কিম নপুংসকই প্রয়োগ হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, আবার কিম বলে একটা অব্যয় পদ আছে। ঠিক আছে, তো ওই অব্যয় পদটা ব্যবহার করলে তখন কিন্তু কিম কিমই থাকে, তার কোনো চেঞ্জ হয় না। কিন্তু যদি আপনি কোনো শব্দের বিশেষণ হিসেবে কিম শব্দটাকে প্রয়োগ করেন তখন কিন্তু অবশ্যই বিশেষ্য যেই লিঙ্গ যেই বচন যেই পুরুষ থাকে এইখানেও সেই রকমই চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি সর্বনাম শব্দ কতগুলো, সর্বনাম শব্দের রূপ আর কোন কোন অর্থে প্রয়োগ করা হয় সেটা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অর্পিতা ম্যাডাম, আপনি বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে এখানে? আচ্ছা, প্রশ্ন নেই, তাহলে ব্যবহারটার একটু দরকার স্যার। হ্যাঁ, ব্যবহারটা আমরা অবশ্যই করব। ঠিক আছে, হ্যাঁ, বলছি সর্ব শব্দটাও তো মনে হয় সর্বনাম শব্দ। হ্যাঁ, সর্ব শব্দটাও সর্বনাম শব্দ। আচ্ছা, সর্ব শব্দটা আমি এখানে কালেক্ট করতে ভুলে গিয়েছি। সর্ব শব্দটাও সর্বনাম শব্দ, সেই ক্ষেত্রেও কিন্তু সর্ব শব্দেরও তিন লিঙ্গে প্রয়োগ হয়। ঠিক আছে, আমি সর্বনাম শব্দটা এখানে স্যার লিখতে এই পারি। সর্ব শব্দ তারপরে বহু শব্দ এগুলো তো মানে এমনিতেই মানে বহু বচনের অর্থ বোঝায়, দিয়ে তাহলেও কেন এগুলোর মানে তিনটে বচনেরই রূপ থাকে? সর্ব শব্দ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। শাস্ত্রীয় উত্তর কি এটা আমার এখন এই মুহূর্তে জানা নেই, কিন্তু এটা এইভাবে একরকম ভাবে বলা যেতে পারে যে সর্ব শব্দের যদিও বহু বচন অর্থ, ঠিক আছে, কিন্তু এখন ধরুন আমরা প্রথমত তো মানে যেহেতু বিশেষ্য বিশেষণ ভাব করাতে হবে, তার জন্য সর্বশব্দের রূপ অবশ্যই করাতে হবে, কিন্তু সেটা বহু বচনান্তই হতে পারতো, এক বচনান্ত দ্বিবচনান্ত না হলেও হতো। ঠিক আছে, যেমন দ্বি শব্দের দ্বিবচন হয় সবসময়, কিন্তু তিন লিঙ্গেই রূপ হয়। ঠিক আছে, সেই রকমই সর্বশব্দ বহু বচন হতো, তিন লিঙ্গের রূপ হতো, এটা ঠিক আছে, কিন্তু এক বচন দ্বিবচনেও কেন রূপ হয় তার ক্ষেত্রে উত্তর একরকম বলা যেতে পারে যে ধরুন এক বচনে যে সর্বশব্দের প্রয়োগ করা হয় তার অপেক্ষায় দ্বিবচনে যেটা হবে সেটা, কিন্তু এটা ঠিকঠাক উত্তর হবে না। আমারও এই মুহূর্তে উত্তরটা জানা নেই, এটা খুবই ভালো প্রশ্ন, আমি অবশ্যই এটা জেনে আপনাদের তাহলে জানাবো, কারণ আমারও এটা জানা নেই যে সর্বশব্দ
বহু বচন মানে বহু অর্থ বোঝাবার সত্ত্বেও কেন আর বহু তিনটে? শব্দটারও তো মনে হয় 3টে বচনেরই রূপ হয়, বহু। হুম, ওটাও হয়। হুম, ওটাই বা কেন হয়? বহু বলতেও তো আমরা মানে বহু বচন অর্থেই করছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা জেনে তাহলে হ্যাঁ স্যার, আপনাদের আপনি জানাবো। জেনে হ্যাঁ তারপরে বলবেন। হ্যাঁ, হুম হুম হুম। আমি নিজেও এটা এখনো বলতে পারছি না, কারণ এমনি একটা কিছু যুক্তি দেওয়াই যেতে পারে, কিন্তু সেটা শাস্ত্রীয় হবে হবে না। ঠিক আছে, তাই আমি স্যারের দিক থেকে জেনে আপনাদের জানাবো। তাহলে এগুলো মোটামুটি সর্বশব্দটা আমি লিখতে ভুলে গিয়েছি, সর্বশব্দটাও এখানে অ্যাড হবে। ঠিক আছে, সর্বশব্দের রূপ আপনারা অষ্টাধ্যায়ী থেকে পেয়ে যাবেন, অষ্টাধ্যায়ী.com থেকে। ঠিক আছে, তাহলে সর্বশব্দ আর একটা সর্বনাম শব্দ, এগুলো হচ্ছে সর্বনাম শব্দ। এখন এই সর্বনাম শব্দগুলোর ব্যবহার কিভাবে হয়, কখন হয়, সেগুলো কিছু উদাহরণ দেখলে একটু স্পষ্ট হবে। ঠিক আছে, আহ, এবার আপনাদের আমি আজকে মানে ভেবেই এসেছি এটা, যেগুলো আমি পড়াবো সেগুলোর উদাহরণ আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, আপনারা উদাহরণ বলবেন, আমি সেগুলো লিখবো, তারপর আপনারা সেগুলো অনুবাদ করবেন। আপনারা ভেবে বলুন যে সর্বনাম শব্দের জন্য উদাহরণ কেমন কি হতে পারে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? যেমন ধরুন আমি একটা বলছি, একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরুন বলা হলো ঠিক আছে, এখানে তাহলে কেউ একজন রামের কোন আত্মীয়কে বলছে যে রাম কালকে পড়তে এসেছিল, সে তার বইটি ভুলে গিয়েছে, তার ভাই পড়তে এলে রামের বইটি নিয়ে যাবে, আমি তার ভাইয়ের হাতে বইটি দিয়ে দেব। ঠিক আছে, এখানে 4টে বাক্য আছে। প্রথম বাক্যে দেখুন রাম, নামের প্রয়োগ করা হলো, তারপর সে তার বইটি ভুলে গেছে। এখানে যে সে শব্দের প্রয়োগ করা হলো, এই সে শব্দের দ্বারা আমাদের রামকে বুঝতে হবে। কারণ কি, আমি সবার প্রথমেই বলেছি সর্বনাম শব্দ যখন প্রয়োগ করা হয় তার পূর্ববর্তী বাক্যে কিংবা পূর্ববর্তী যার প্রসঙ্গ চলে, যার কথা বিশেষভাবে যাকে বোঝানো হয়, এখানে তো পূর্ববর্তী বাক্যে পড়তে আসার কথাও বলা হয়েছে, সকালবেলার কথাও বলা হয়েছে, ঠিক আছে, গতকালের কথাও বলা হয়েছে। এগুলোকে ধরলে হবে না, বিশেষভাবে যাকে আমরা বোঝাচ্ছি, যে রাম কি আমরা বোঝাচ্ছি, কে পড়তে এসেছিল, রাম পড়তে এসেছিল, কে ভুলে গিয়েছে, রাম ভুলে গিয়েছে, কার ভাই পড়তে এলে বইটি দেওয়া হবে, রামের ভাই পড়তে এলে বইটি দেওয়া হবে। ঠিক আছে, আমি কার ভাইয়ের হাতে বইটি দিয়ে দেবো, রামের ভাইয়ের হাতে বইটি দিয়ে দেবো। তাহলে এই যে সমস্ত ব্যাপারটাতে আমরা যে সর্বনাম শব্দগুলো প্রয়োগ করি, সে, তার ইত্যাদি যে সর্বনাম শব্দগুলো প্রয়োগ করেছি, ঠিক আছে, এখানে তাহলে কিন্তু আমরা সর্বনাম শব্দের দ্বারা রামকেই বোঝাচ্ছি। দেখুন এখানে অর্পিতা ম্যাডাম, এখানে কিন্তু যে সাহা, ঠিক আছে, সে তার বইটি ভুলে গেছে, আমরা যে এখানে সাহা এটার অনুবাদ করতে গেলে তো আমাদের সহাই লিখতে হবে। তাহলে সহা যদি লিখি, কিন্তু আমরা সহা কিন্তু আমাদের আঙুলের সামনে তখন রাম থাকছে না, রাম বইটি ভুলে রেখে বাড়ি চলে গিয়েছে কিন্তু,
তার বইটি যেখানে সে পড়তে গিয়েছিল সেখানে ফেলে রেখে দিয়ে গেছে। এখন যে বলছে তার সামনে কিন্তু তখন রাম দাঁড়িয়ে নেই, নেই। ঠিক আছে, রাম কিন্তু রামের বাড়িতে আছে কিংবা খেলতে গিয়েছে, যেখানে খুশি আছে, ঠিক আছে। কিন্তু তাকে বোঝাবার জন্য যে তৎ শব্দের প্রয়োগ করছি সেটা কিন্তু পরোক্ষ অর্থে হচ্ছে, যেহেতু রাম সেখানে উপস্থিত নেই বা ইন্দ্রিয় গোচর হচ্ছে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এই এই চারটি বাক্যের অনুবাদ কি হবে? প্রথমটায় স্যার রাম হুম। হ্য প্রাতে পঠিতুম আগত। হ্যাঁ, প্রাতে হয় না, তাছাড়া উচ্চারণ ভুল আছে, আর একবার বলুন ভালো করে। রাম প্রাতঃ হ্য অব্যয়। হুম হ্য হুম আচ্ছা প্রাতঃ হুম পঠিতুম আগচ্ছত। পঠিতুম আগচ্ছত। আগাচ্ছাত। আগাচ্ছাত কেন হলো? কারণ এসেছিল যেহেতু বলা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে রামঃ হ্যঃ প্রাতঃ পঠিতুম আগাচ্ছাত। তারপর হ্য সঃ তস্য পুস্তকম বিস্মৃত্য স্থাপয়িত্বা চ প্রস্থিতবান। বিস্মর্ত্য নয়, এখানে রূপ হবে বিস্মৃত্য, ঠিক আছে। বি পূর্বক স্মৃ ধাতু, তারপর লিয়প প্রত্যয় হয়ে লিয়প প্রত্যয় যদি আপনাদের এখনো বলা হয়নি, আচ্ছা ঠিক আছে, আমি যখন ধাতুর আগে কোনো যেহেতু উপসর্গ, উপসর্গ, হ্যাঁ হ্যাঁ উপসর্গ যোগ থাকবে এবং সেই উপসর্গের দ্বারা যদি নই অর্থ না বোঝানো হয়, অর্থাৎ না নেগেটিভ কোনো অর্থ না বোঝানো হয়, তাহলে কি হবে? উপসর্গের পর লিয়প প্রত্যয় যোগ হবে, লিয়প প্রত্যয়ে শুধুমাত্র অন্তস্থ যকার অবশিষ্ট থাকে, ঠিক আছে। তাহলে বিস্মৃ ইয়া, কিন্তু এখানে আর একটা ব্যাকরণের আলাদা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা এখানে তুগাগম হয়ে গিয়ে বিস্মৃতিয়া হয়ে যাবে, ঠিক আছে। আশিস বাবু বুঝতে পেরেছেন? এটা আপনাদের যদিও পড়ানো হয়নি, তাও আমি সহজ করে বললাম যে ধাতুর আগে যদি উপসর্গ থাকে, ঠিক আছে, আর সেই উপসর্গের দ্বারা যদি নেতিবাচক অর্থ না বোঝানো হয়, অর্থাৎ ভাত না খেয়ে, ঠিক আছে, কিংবা বইটি না ভুলে, এরকম যদি হতো তখন কিন্তু লিয়প প্রত্যয় হতো না, কিন্তু যেহেতু ভুলে রেখে গেছে, ঠিক আছে, তাই লিয়প প্রত্যয় এখানে হবে, যেহেতু নেতিবাচক কোনো অর্থ নেই। তাহলে বি পূর্বক স্মৃ ধাতু, তারপর লিয়প প্রত্যয় ইয়কার থাকে, কিন্তু তার আগে আর একটা তয় হসন্তকার যোগ হয়ে গিয়ে বিস্মৃত্য রূপটা হচ্ছে, যার অর্থ হচ্ছে ভুলে যাওয়া বা ভুলে গিয়ে, ঠিক আছে। যেমন তোয়া প্রত্যয়ের যেই রকম অর্থ হয়, লিয়প প্রত্যয়ান্ত শব্দেরও সেম একই রকম অর্থ হয়, ঠিক আছে। সে তার বইটি ভুলে গিয়ে রেখে দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে সে তার বইটি সহ তস্য পুস্তকম বিস্মৃত্য স্থাপয়িত্বা, বিস্মৃত্য স্থাপয়িত্বা, তারপর গেছে, লং লকার, অগাচ্ছাত, অথবা করতু প্রত্যয় করা যেতে পারে, কি গতবান। হবে? গতবান। তাহলে পুরো বাক্যটা কি হলো? সহ তস্য পুস্তকম বিস্মৃত্য স্থাপয়িত্বা গতবান। স্থাপয়িত্বা নয়, ত্বা স্থাপয়িত্বা, তোয়া প্রত্যয়ান্ত শব্দের শেষে তোয়া থাকে, হ্যাঁ, স্থাপয়িত্বা স্থাপয়িত্বা গতবান। গতবান। আচ্ছা, তারপরের বাক্যটা? তার ভাই পড়তে এলে রামের বইটি নিয়ে যাবে। তস্য ভ্রাতা দাদার প্রয়োগ করছে,
এখানে কি ওই ভাবে সপ্তমীর কোনো প্রয়োগ হবে? হ্যাঁ, ভাবে সপ্তমী তো অবশ্যই হবে, কিন্তু ভাবে সপ্তমী করতে যদি আপনাদের কঠিন না লাগে হলে ইয়দি তাহলে আগে তরহি ইয়াদা দিয়েও তো তদা, হয় নাকি? না ইয়াদি স্যার, তারহি দিয়ে নয়। ইয়াদি তারহি যদি আসে তাহলে দেবো এরকম না, আসবে মানে তার ভাই অবশ্যই আসবে, তাহলে যখন আসবে তখন দেবো। ঠিক আছে, হ্যাঁ, ইয়াদা তাদার প্রয়োগ ইয়দা করতে হবে এখানে। ইয়দা তদা। আচ্ছা, ইয়দা, তাহলে ইয়দা একটা নিয়ে আসতে হবে, তাই তো? অ্যাডিশন করতে হবে, তাই তো? হুম হুম হুম। হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে তো কে আসবে, তাহলে এসে এখানে যখন পড়তে তার ভাই পড়তে আসবে বা যখন তার আসবে। ভাই হ্যাঁ, পড়তে আসবে তখন দেবো। হ্যাঁ, ঠিক আছে, তার ভাই হ্যাঁ, পড়তে এলে রামের বইটি নিয়ে যাবে, মানে কি যখন তার ভাই পড়তে আসবে পড়তে তখন সে আসবে। নিয়ে যাবে। হ্যাঁ, यद् ঠিক আছে। तस्य भ्राता पठितुम् आगमिष्यति, হুম। হ্যাঁ, তদা, তাহলে তো সে সে নিয়ে যাবে, এই কথাটা বলতে হবে তো, তখন সে এটা নিয়ে যাবে, সে রামের বইটা নিয়ে যাবে। হ্যাঁ, তদা সহ রামস্য পুস্তকম নৈষ্যতি, এটা কি স্যার নৈষ্যতি হবে? নেষ্যতি। নেষ্যতি, নেষ্যতি। নেষ্যতি। তাহলে যদা তস্য ভ্রাতা পঠিতুম আগচ্ছতি আগমিষ্যতি, তদা সহ রামস্য পুস্তকম নেষ্যতি। নেষ্যতি। অর্পিতা ম্যাডাম, আপনি কি করেছেন? আপনার কথাগুলো আবার কেটে যাচ্ছে অর্পিতা ম্যাডাম। হ্যালো। আচ্ছা, ওনার কথা যেহেতু শোনা যাচ্ছে না, তাহলে নেক্সট বাক্যটা কি হবে বলুন। আমি তার ভাইয়ের হাতে বইটি দিয়ে দেব। অহম, তাহলে তার ভাইয়ের হাতে, ভাইয়েরটা তো ষষ্ঠী হবে, ভ্রাতুহু হবে তাহলে। অহম তস্য ভ্রাতুহু, হুম। অহম তস্য ভ্রাতুহু হস্তে, হস্তে ভ্রাতুহু হস্তে পুস্তকম দাস্যতি, দাস্যামি, কি হবে, দাস্যতি না দাস্যামি কি হবে? দাস্যামি, অহম আছে। হুম। তাহলে অহম তস্য তস্য ভ্রাতুঃ ভ্রাতুহু হস্তে হস্তে পুস্তকম পুস্তকম। দাস্যামি। হুম। আচ্ছা অর্পিতা ম্যাডাম, এবার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা হুম। যাচ্ছে। আজকে এরকম হচ্ছে কেন আপনার? অন্যদিন তো এরকম হয় না ক্লাসে। কি জানি স্যার, বুঝতে পারছি বৃষ্টি না হচ্ছে কেন নাকি হচ্ছে। আপনার ওইদিকে? বৃষ্টি তো হয়েছে, এখন হচ্ছে না, কিন্তু আগে হয়েছে। আচ্ছা। ও, এরকম হয়, অসুবিধা নেই, নেটওয়ার্ক সমস্যা হতেই পারে, সেটা তো আমাদের কারো হাতে নেই। আচ্ছা, এরপর তাহলে আমি একটা বাক্য বললাম, এবার আপনারা এরকম। আর বলছি এখানে যেহেতু দা ধাতুর প্রয়োগ আছে, দান্নার দিয়ে দেব, হুম, যদিও এখানে দান করা অর্থ বোঝাচ্ছে না। উম, বলুন, পুরোটা বলুন। তাহলে কি এখানে মানে ওই দা ধাতু দিয়ে করলে তো আমরা চতুর্থী করতাম, কিন্তু হ্যাঁ, এখানে যদিও দান করা অর্থ বোঝাচ্ছে না, দেওয়া অর্থ বোঝাচ্ছে। যদি আপনি বলেন যে ভাইকে দিয়ে দেবো, তখন কিন্তু হুম। চতুর্থী প্রয়োগ করতে হবে। কিন্তু আমি এখানে যেহেতু ভাইয়ের হাতে বলেছি, ভ্রাতুহু হস্তে আচ্ছা। দাস্যামি, ঠিক আছে, আমি
আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। এখানে সম্বন্ধ বিবক্ষা করছি আমি, কিন্তু ডাইরেক্ট মানে চতুর্থী যে সম্প্রদানের যে পাত্র হওয়ার কথা আমি বলছি না, ঠিক আছে? আমি সম্বন্ধ বিবক্ষা করছি। আমি তার ভাইকে দিয়ে দেবো যদি বলতাম, তাহলে অবশ্যই কিন্তু এখানে চতুর্থী হতো, ভ্রাত্রে দাস্যামি, তখন কিন্তু ভ্রাতুহু দাস্যামি বললে হতো না, ঠিক আছে? ভ্রাত্রে দাস্যামি, কিন্তু যেহেতু আমি এখানে আবার ভাইয়ের হাতে বলে দিচ্ছি, ঠিক আছে, সম্বন্ধ যেহেতু বিভক্ত হচ্ছে এখানে, সেহেতু কিন্তু এখানে চতুর্থী প্রয়োগ না করলেও হবে, আহ, ভ্রাতুহু হাসতে বললেও হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা বাক্য বললাম, এবার অর্পিতা ম্যাডাম একটা বাক্য ভাবুন, আর আশিস বাবু আপনিও ভাবুন কি হবে বাক্য। মানে কি একটা বাক্য মানে কি স্যার? আমাকে কি পরপর কয়েকটা জিনিস বলে হ্যাঁ বলে হ্যাঁ, দিতে মানে হবে? এখানে যেমন আমি একটা প্রসঙ্গ তুললাম, হ্যাঁ, দিয়ে কিছু তার সম্বন্ধে কিছু বাক্য ধরবো, সেরকম। সেই রকম। হুম আচ্ছা, হুম হুম। আপনি সেটা আমাকে না বলে নিজের খাতাতেও লিখতে পারেন, দিয়ে অনুবাদ করে বাক্যগুলো বলতে পারেন, সেটা বললেই ভালো হয়, ঠিক আছে? অর্পিতা ম্যাডামও আপনিও ভাবুন, আর আশিস বাবু আপনিও ভাবুন, 5-7 মিনিট সময় নিন, দিয়ে পুরো ভালো করে কিন্তু ভেবে চিন্তে করবেন, ঠিক আছে? এগুলো সহজ জিনিস, আপনারা সকলেই সবকিছু জানেন, শুধুমাত্র একটু আরো ভালো করে মাজা ঘষা করা হচ্ছে, এই যা, ঠিক আছে? তাই সময় নিন, নিজেরা বাক্য ভাবুন, কারণ আমি যদি বাক্য ভাবি সবসময়, আমি যদি বলি, সেগুলো অবশ্যই আপনাদের উপযোগী হয়, কিন্তু সবসময় আমি বলার থেকে আপনারাও কিছু কিছু বাক্য ভেবে বললেন, তাহলে আমারও ভালো লাগবে, ঠিক আছে? তাই আপনারা আজকে উদাহরণ বাক্য ভাবুন।
স্যার 3টে বাক্য লিখেছি। আছে? হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যালো, আশিস বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, আপনার আওয়াজটা আসছে না মনে হয়। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনুন। হ্যাঁ স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, ঠিক আছে। করছেন তো বাক্য? হ্যাঁ আমি তাহলে বলবেন। হ্যাঁ আমি 3টে করেছি স্যার। আচ্ছা, কি করেছেন বলুন শুনি কতক্ষণ। আমি এক এক আহ, আমি করেছি, অনুপ আমাদের সঙ্গে বেড়াতে যাবে। হুম সে আগে কখনো দিল্লি যায়নি। হুম আমরা সেখানে অনেকগুলি স্থান পরিদর্শন করব। হুম তাহলে প্রথম লিখেছি, অনুপ আমাদের সঙ্গে বেড়াতে যাবে। হুম অনুপহ অস্মাভিহি সহ। হুম ভবিষ্যতিও করতে পারতাম, আর ভ্রমিতুম গমিষ্যতি এটা করেছি। হুম ভ্রমিষ্যতি নয়, ভ্রমিতুম গমিষ্যন্তি এটা ভবিষ্যতি, বলে। হুম হ্যাঁ। আচ্ছা স্যার, মানে আমাদের সঙ্গে বেড়াতে যাবে, অনুপ আমাদের সঙ্গে বেড়াতে যাবে, এখানে কর্তাটা তো অনুপ। হুম তাহলে এটা কি এক বচনে রাখবো? হ্যাঁ, এক বছরই থাকবেন। আমি হ্যাঁ গমিষ্যতি, ওই জন্য গমিষ্যতি করেছি। ঠিক আছে। হুম আচ্ছা, সে আগে কখনো দিল্লি যায়নি। সহ পূর্বে কদাচিদপি দিল্লি ন অগচ্ছত। হুম আমরা সেখানে অনেকগুলি স্থান পরিদর্শন করব। এই স্থান কথাটার জায়গাটা আমরা কি লিখবো? এটা স্থানের কি স্থানই হবে? স্থানের এটা ক্ষেত্রে স্থানই হয়, এটা অথবা পুংলিঙ্গ। ভ্রমণ স্থানম দর্শন স্থানম বলতে পারে। আচ্ছা, এটা কি পুংলিঙ্গ শব্দ না না, নপুংসক? নপুংসকলিঙ্গ শব্দ। তাহলে স্থানানি। আচ্ছা, তো স্যার বহু শব্দের বহব হয়, তো এখানে তাহলে এখানে যে এটাকে কি হবে? ওই স্থানানি বহনি। করলে বহুনি। হুম আচ্ছা, বয়ম তত্র বহুনি স্থানানি পরিদর্শনম কুর্মঃ। না, এখানে না, বহুনি স্থানানি হবে না। হবে না। তাহলে পরিদর্শনম বললে হবে না, দ্রক্ষ্যামহ বলতে পারেন। কিন্তু দ্রক্সামহ। আপনি যখন পরিদর্শনম বলবেন তখন আবার হ্যাঁ, এখানে একটা বিশেষ জিনিস চলে আসবে, যেটা আপনাদের এখনো শেখানো হয়নি। ঠিক আছে, তখন কৃদ যোগে ষষ্ঠী হবে, অর্থাৎ পরিদর্শনম এটা আচ্ছা, যেহেতু একটা কৃদন্ত শব্দ, তখন যেটা কর্মবাচক পদ অথবা যেটা কর্তৃবাচক পদ, দুটির মধ্যে যে কোনো একটি থেকে ষষ্ঠী করতে হবে। ঠিক আছে, তাহলে এখন বহু বহু স্থানগুলির হ্যাঁ, এখানে। তাহলে বহুনাম স্থানানাম এরকম বলতে হবে আপনাকে। হ্যাঁ, বহু নাম স্থানানাম। নাম স্থানানাম। আচ্ছা, পরিদর্শনম এটা স্যার করিষ্যাম হবে। হুম করব। যেহেতু কর্তা হচ্ছে বহু বচন। হ্যাঁ, করিষ্যাম, করিষ্যাম। ঠিক আছে। বয়ম তত্র বহুনাম স্থানাম পরিদর্শনম করিষ্যামঃ। বহুনাম স্থানানাম, স্থানাম, হুম স্থানানাম। স্থানানাম। হুম
আচ্ছা, অর্পিতা ম্যাডাম আপনি কি করেছেন? স্যার আমি করেছি রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়, সে ফুটবল খেলতে ভালোবাসে, আজ বৃষ্টি হওয়ায় সে মাঠে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে যেতে পারেনি। বাবা, অনেক লম্বা বাক্য। আচ্ছা, এবার অনুবাদ। হ্যাঁ, রামः প্রতিদিনম বিদ্যালয়ম গচ্ছতি। হুম। সে ফুটবল খেলতে ভালোবাসে, তস্मै পাদকন্দুকः রোচতে। পাদ কন্দুকম, কন্দুকাহন। আচ্ছা ওটা হুম তাহলে নপুংসক হুম লিঙ্গ। হুম হুম। আচ্ছা, তাহলে তস্मै পাদকন্দুকম রোচতে। আচ্ছা, আচ্ছা যতঃ অদ্য বৃষ্টিः পততি ততঃ ততঃ মিত্রস্তুতিতুঃ স্থিরাছে গন্তুম। সব কথা কেটে গেল, আসল বাক্যটাতেই আপনার সব কথা কেটে গেল। আর একবার বলতে হবে ভালো করে। আচ্ছা স্যার দাঁড়ান আরেকবার বলছি। হুম যতঃ হুম। অদ্য বৃষ্টিः পততি ততঃ সः অদ্য তস্য মিত্রৈः সহ ক্রীড়িতুं ক্রীড়াক্ষেত্রं গन्तुं ন শক্নোতি। না শক্তি। আচ্ছা, প্রথম যে শব্দটা বললেন, কি শব্দ? ইয়তঃ। প্রথমে কি বলেছিলেন? যতঃ। হ্যাঁ, ইয়াতাহ। তাতাহ। তাতাহার পর কি বললেন? ততঃ সः অদ্য তস্য মিত্রৈः সহ ক্রীড়িতুं ক্রীড়াক্ষেত্রं গन्तुं ন শক্নোতি। ক্রীড়া ক্ষেত্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রীড়া ক্ষেত্রম না ক্ষেত্রম? ক্রীড়াক্ষেত্রম ক্ষেত্রম। আচ্ছা, ক্রীড়া এখানে দুটোই রস্য আছে, তাই তো? ক্রি এখানেও রস্যইকার, আর ড এখানে না রস্য না না আকার। না রস্য নয়, দুটোই দীর্ঘ। হুম। দীর্ঘ হলে কি হবে? দু মাত্রা উচ্চারণ করতে হবে। ক্রীড়া ক্ষেত্রম গন্তুম না শক্নোতি। ক্রীড়া ক্ষেত্রম গন্তুম না শক্নোতি। বুঝতে পেরেছেন? বাক্যটা একদম ঠিক আছে, কিন্তু ছোট্ট ছোট্ট ভুল রয়ে গেছে, উচ্চারণের ভুল। বাক্য একদম ঠিক আছে। এইভাবে তাহলে আশিসবাবু, এগুলো মানে আমি সাধারণ কিছু উদাহরণ আমি একটা দিলাম, আপনারা কিছু দিলেন। সর্বনাম শব্দ আপনি যে কোনো আগে আমরা যেই উদাহরণগুলো করেছি, সেখানেও আপনি আরো কিছু বাক্য অ্যাড করে করে সেগুলোতে সর্বনাম শব্দের প্রয়োগ করে বাক্যগুলো অভ্যাস করতে পারে। ঠিক আচ্ছা আছে। স্যার, এই যে ইয়দা তদা হুম যত্র তত্র হুম এইগুলো যেগুলো বলছি, সেক্ষেত্রে হুম যেমন আমরা একটা বলি, যিনি এখানে এসেছিলেন হুম উনি উনি হলেন রাম, যদি হুম বলি, তাহলে হুম। ওখানে ওখানে যিনি এখানে সেটা কি বলবে? এটা ইয়াহা কি সর্বনাম? সাহা। ইয়াহা সাহা, হ্যাঁ হ্যাঁ, ইয়াহা। তাহলে এটা ইয়া। এই ইয়হটা কি সর্বনাম শব্দ? হ্যাঁ, এটাও একটা সর্বনাম শব্দ আছে। হ্যাঁ, তাহলে সেখানে ওটাও তো আমাকে ওটাতে বলতে হবে। হুম। মানে ইয়হ এটা কি এর মধ্যে পড়ছে? আপনি যেগুলো বলছেন তার মধ্যে কি পড়ছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ছে পড়ছে পড়ছে। কোনটাতে স্যার, তৎশব্দের মধ্যে পড়বো? একদম তৎশব্দের মতোই হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু আচ্ছা। ততের জায়গায় ত আছে, এখানে ইয়া আছে। ঠিক আছে। হ্যাঁ, আর ওখানে সাহা হয়, এখানে ইয়াহা হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ইয়াহা, ইয়ৌ, ইয়ে, ইয়ম, ইয়ৌ, ইয়ান, ইয়েনা, হ্যাঁ ইয়াভ্যাম, ইয়েভ্যিহি। হ্যাঁ, যেহেতু এটা পরোক্ষ হচ্ছে, মানে থাকছেন না তিনি, যাকে হুম বলছি তিনি এখানে উপস্থিত নেই, হুম তাহলে হুম। ওটা তো ওই ততের মতোই হওয়ার কথা, হ্যাঁ, ইয়ার তৎ তাই তো? শব্দ। হ্যাঁ, just like that. ঠিক আছে। আচ্ছা, তাহলে সর্বনাম শব্দ মোটামুটি বোঝা গেছে সকলে। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার এরপর বোঝা গেছে। এরপর সর্বনাম শব্দের মধ্যে আর একটা ছোট্ট জিনিস বাকি রয়ে গেল। এটা খুবই সহজ, বিশেষ কিছু না। চিত জন প্রয়োগ।
হুম, ঠিক আছে, চিত চনর প্রয়োগ। আহ, এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম যে সর্বনাম শব্দ আমরা কখন প্রয়োগ করছি, যখন কাউকে নির্দিষ্ট করে বলছি না, ঠিক আছে, কিন্তু তার আগের বাক্যে আমরা কিন্তু তার নাম গ্রহণ করে নিয়েছি, ঠিক আছে, আর হুম, তার পরের বাক্যে আমরা তার নাম উচ্চারণ না করে তাকে বোঝাচ্ছি, ঠিক আছে, হুম, কিন্তু তার নাম কিন্তু আমরা আগে উচ্চারণ করেছি। কিন্তু চিৎচন আমরা তখন প্রয়োগ করব যখন কিন্তু মানে আমরা তার নাম নির্দিষ্ট করতে চাইছি না, হুম, ঠিক আছে। যেমন ধরুন আমরা বললাম যে রামের অনেক বন্ধু আছে, তাদের মধ্যে কোনো দুজন বন্ধুর ফোন হারিয়ে গিয়েছে, ঠিক আছে, কিংবা তাদের মধ্যে কোনো দুজন বন্ধুর আজকে ঝগড়া হয়েছে। এই যে বললাম, এখন কোনো দুজন বন্ধু, ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে আমরা সর্বনাম শব্দের প্রয়োগ করতে পারবো না, কারণ হুম, সর্বনাম শব্দের যদি আমরা কিম শব্দের প্রয়োগ করি, তাহলে কিমের দ্বারা কি বুঝবো আমরা, কাদের দুজনের ঝগড়া হয়েছে, ঠিক আছে। তার ক্ষেত্রে আমরা সর্বনাম শব্দ কখন প্রয়োগ করব, যখন আগে তাদের কথা বলা হয়েছে, এখন আমি বর্তমানে তাদের নাম উল্লেখ না করে বলছি, ঠিক আছে। আমি ধরুন বললাম যে রামের শ্যাম যদু নামে দুজন বন্ধু আছে, শ্যামের আর যদুর আজকে মারপিট হয়েছে না বলে আমি বললাম তাদের আজকে মারপিট হয়েছে, এটা আমি বললাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সর্বনাম শব্দের প্রয়োগ করতে পারি। কিন্তু আমি বললাম যে রামের অনেক বন্ধু আছে, তাদের মধ্যে দুজনের বন্ধুর মারপিট হয়েছে আজকে, এটা যদি আমি বাক্য প্রয়োগ করি, তখন কিন্তু আমরা সর্বনাম শব্দ প্রয়োগ করে সেই অর্থটাকে বোঝাতে পারবো না। কারণ কি, কারণ হলো অনেক বন্ধু বলেছি, তাদের মধ্যে কোন দুজন বন্ধু তাদের আমরা আগে কিন্তু কিছু পরামর্শ করিনি, বা তাদের নাম ইত্যাদি আমরা স্পষ্ট করে কিছু বলিনি, ঠিক আছে। এখন যদি আমরা এখানে সর্বনাম শব্দের প্রয়োগ করি, তাহলে সর্বনাম শব্দের দ্বারা আমরা দেখিয়েছি কি পূর্ব বাক্যে যাকে বোঝানো হয়েছে তার পরামর্শ করা হচ্ছে। এখানে যদি আমরা সেই রকম অর্থ ধরি, তাহলে এখানে তো তার বন্ধুদের নাম আমরা এখনো উল্লেখ করিনি, ঠিক আছে। তাহলে কি করে তাদের আমরা বুঝবো, তাদেরকে কিন্তু বোঝাতেও হবে, না বুঝিয়ে উপায় নেই, যেহেতু বাক্য প্রয়োগ এরকম আমরা করি, তাহলে অনুবাদ তো করতেই হবে, সেই ক্ষেত্রে উপায় কি, তখন বলা হচ্ছে চিত চানা বলে দুটো জিনিস আছে, যেটা শুধুমাত্র সর্বনাম যে কিম শব্দ, ওই কিম শব্দের পরই যুক্ত হয়, ঠিক আছে। এগুলোও কি হয়, বিশেষণ হয়, ঠিক আছে। কোনো দুজন, কোনো দুজন বন্ধুকে, কোনো একজন বন্ধুকে, কোনো তিনজন বন্ধুর দ্বারা, ঠিক আছে, কোনো তিনজন বন্ধুতে, বা বন্ধু থেকে, বা বন্ধুর জন্য, এই যে কোনো একজন, কোনো দুজন, কোনো বহু অনেকজন বা ইত্যাদি যে প্রয়োগগুলো আমরা করছি, এগুলো যখন আমরা বাংলায় করব, তার থেকে অনুবাদ আমরা সংস্কৃতে করব, তখন আমরা চিত অথবা চন শব্দের প্রয়োগ করব, ঠিক আছে। এখন চিত চন শব্দের প্রয়োগ তো করব, কিন্তু তার রূপ কিরকম হয়, তার জন্য স্ক্রিনটা সকালে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। চিৎচন প্রয়োগ আমরা এবার তাহলে দেখবো যে কিভাবে কিম শব্দের সঙ্গে, আমি কি বললাম যে চিত আর চন কিম শব্দের সঙ্গে যুক্ত হয়। দেখুন তাহলে কিম শব্দের পুংলিঙ্গের রূপ কিরকম হয় সেটা আমরা আগে দেখে নিয়েছি। এবার এর সঙ্গে যদি আমরা চিত লাগাই তাহলে কিরকম রূপ হবে দেখুন, কাশ্চিত, কৌচিত, কৌশিক, কেচিত। এখানে কাশ্চিত কেন হলো, কাহা বিসর্গ ছিল, সেটা পরে চকার থাকার জন্য সন্ধি হয়ে চিত হয়ে গেল, কাশ্চিত। কৌ, কাহা, কৌ, কৌ এর সঙ্গে চিত যোগ হলো কৌচিত। তারপর কে, কে এর সঙ্গে চিত যোগ হলো কেচিত। এর অর্থ কি, কোনো একজন, কোনো দুজন, অনেক, কোন যে কোনো অনেকজন। কঞ্চিত মানে হচ্ছে কোনো একজনকে, কৌচিত মানে হচ্ছে কোনো দুজনকে। আর কাংশ্চিত, এখানে কান ছিল, দ্বিতীয়ার দ্বিবচনে কি হয়, কান হয়, তার সঙ্গে চিত কান, যোগ হয়ে সন্ধি হয়ে কাংশ্চিত, ঠিক আছে। তাহলে কান, কাংশ্চিত মানে হচ্ছে কোনো অনেকজনকে। কেনচিত মানে কোনো একজনের দ্বারা। কাভ্যাঞ্চিত মানে হচ্ছে কোনো দুজনের দ্বারা। কৈশ্চিত মানে হচ্ছে কোনো অনেকজনের দ্বারা। দাদা, কস্মৈচিত মানে হচ্ছে কোনো একজনের জন্য। কাভ্যাঞ্চিত মানে হচ্ছে কোনো অনেকজনের জন্য, সরি কোনো দুজনের জন্য। আর কেভ্যাশ্চিত মানে হচ্ছে কোনো অনেকজনের জন্য। অনেকজনের জন্য।
তারপর কস্মাচ্চিৎ মানে কোনো একজনের থেকে, থেকে কাভ্যাঞ্চিৎ মানে হচ্ছে কোনো দুজনের থেকে, কেভ্যশ্চিৎ মানে হচ্ছে কোনো যে কোনো অনেকজনের থেকে, কস্যচিৎ মানে হচ্ছে কোনো একজনের, কয়োশ্চিৎ মানে হচ্ছে কোনো দুজনের, আর কেষাঞ্চিৎ মানে হচ্ছে কোনো অনেকজনের, কস্মিংশ্চিৎ মানে হচ্ছে কোনো একটিতে বা কোনো একজনেতে, কোনো একজনের মধ্যে, কয়োশ্চিৎ মানে হচ্ছে কোনো দুজনের মধ্যে বা কোনো দুজনেতে, আর কেষুচিৎ মানে হচ্ছে কোনো অনেকজনেতে বা কোনো অনেকজনের মধ্যে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা হলো পুংলিঙ্গের ক্ষেত্রে। আর চিৎ যোগ করে, চন যোগ করলে কি হবে? ওই একই থাকবে, শুধু চিতের জায়গায় চন যোগ করলে যেমন হয় কশ্চনা, কৌচনা, কেচনা, কঞ্চনা, কৌচনা, কাংশ্চনা, কেনচনা, কাভ্যাঞ্চনা, কৈশ্চনা, কস্মৈচনা, কাভ্যাঞ্চনা, কেভ্যশ্চনা, কস্মাচ্চনা, কাভ্যাঞ্চনা, কেভ্যশ্চনা, কস্যচন, কয়োশ্চন, কেষাঞ্চন, কস্মিংশ্চন, কয়োশ্চন, কেষুচন। অর্থ কিন্তু সবার এক। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও যেমন কর্তার ক্ষেত্রে কর্তা অর্থ হয়, দ্বিতীয়ার ক্ষেত্রে কে, কি ইত্যাদি অর্থ হয়, তৃতীয়ার ক্ষেত্রে দ্বারা, দিয়া ইত্যাদি, চতুর্থের ক্ষেত্রে জন্য ইত্যাদি, পঞ্চমীর ক্ষেত্রে থেকে, ষষ্ঠীর ক্ষেত্রে সম্বন্ধ বোঝানোর জন্য র ইত্যাদি যে লাগে, আর সপ্তমীতে মধ্যে বা তে ইত্যাদি যে অর্থ হয়, এই রকম অর্থ সকলেরই হবে। অর্থ কিন্তু সকলের একই, ঠিক আছে, ভিন্ন অর্থ নয়। তাহলে কি চিত আর চন আলাদা আলাদা কেন হলো? চিত আর চন বলতে মানে দুটোরই প্রয়োগ করা হয়, এই একই অর্থ বোঝাবার জন্য দুটোরই অর্থ বোঝানো হয়। সরি, দুটো কিছু কি নেই? না না, আলাদা কিছু নেই, শুধুমাত্র রূপেই ভেদ। অর্থ এবং শুধুমাত্র লিঙ্গ পরিবর্তন হলে রূপে চেঞ্জ হয়, বাদ বাকি অর্থ ইত্যাদি একই, শুধুমাত্র চিত যোগ হলে কশ্চিৎ থাকে আর চন যোগ হলে কশ্চন। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কশ্চিৎ আর কশ্চন একই জায়গায় প্রয়োগ করা যাবে, যেখানে কশ্চিৎ দেব সেখানে কশ্চনও দিতে পারি। হ্যাঁ, আপনি হয় কশ্চিৎ ব্যবহার করতে পারেন, না হলে কশ্চন, ঠিক আছে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয় কাচিৎ না হলে কাচন, ঠিক আছে, অথবা কাঞ্চিৎ অথবা কাঞ্চন, ঠিক আছে, কয়াচনা অথবা কাভ্যাঞ্চনা। এবার দেখুন লোককে কিভাবে মানে হকচকিয়ে দেওয়া যায়। কাঞ্চনা মানে কি? আমরা সাধারণত কি জানি? স্বর্ণ, ঠিক আছে। এখন আপনি বললেন যে কাঞ্চনা শব্দ সংস্কৃতে আছে, যে এটা জানে না সে কি বলবে না কাঞ্চনা শব্দ তো ওটা তো মেন প্রাতিপদিক, ওখান থেকে তো আবার সুপ্রত্যয় লাগাতে হবে। কিন্তু দেখুন কিম শব্দের স্ত্রীলিঙ্গের দ্বিতীয়ার এক বচনে চিৎ অথবা চন প্রয়োগ করে কি রূপ হয়? কাঞ্চনা, ঠিক আছে। কাঞ্চনা কিন্তু তাহলে একটা পদ, এটা কিন্তু একটা পদ, এটা কোনো শব্দ না। কিন্তু আবার কাঞ্চনা যখন আমরা স্বর্ণ অর্থে প্রয়োগ করব তখন কিন্তু সেটা একটা শব্দ, সেটা কোনো পদ নয়, ঠিক আছে। আচ্ছা, নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কিমকে কানি, কিমকে কানি রূপ হয়, ঠিক আছে। তাই কিঞ্চনা অথবা কিঞ্চিৎ, কেচনা অথবা কেচিৎ, কানিচনা অথবা কানিচিৎ, ঠিক আছে। তারপর পুংলিঙ্গের ক্ষেত্রে যেরকম যেরকম রূপ হয় এখানেও সেম সেম রূপে হবে, একই রূপ হবে, ঠিক আছে। শুধুমাত্র পার্থক্য কোথায়? তাহলে রূপে পার্থক্য আর মানে লিঙ্গ ভেদে অর্থের পার্থক্য, এইটুকুই, ব্যাস। আর যেই যেই বিভক্তির থেকে যেমন যেমন অর্থ হওয়ার কথা সেই রকমই অর্থ ইত্যাদি হয়, ঠিক আছে। অর্থের কোনো ভেদ নেই, শুধুমাত্র লিঙ্গ ভেদে রূপের একটু ভেদ আছে, বাদবাকি প্রায় সমস্ত কিছুই একই। চিৎ আর চন বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলছি স্যার, তাহলে দুটো চিৎ আর চন দুটো কেন শব্দ ব্যবহার করতে গেল? মানে দরকার কি ছিল? একটাতেই তো সবটাই হয়ে যায়, তাহলে চিৎ আর চন দুটো শব্দ কেন রইল? আসলে চিৎ আর চন দুটো অব্যয় আছে আলাদা আলাদা, ঠিক আছে। ও দুটো থেকে মানে দুটো অব্যয়কে যোগ করলে এরকম দুটো আলাদা আলাদা রূপ হয়, কিন্তু অর্থ একই থাকে। অর্পিতা ম্যাডাম বুঝতে পেরেছেন? হ্যালো, অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ বলছি স্যার, হ্যাঁ বোঝা গেছে। বলছি যে স্যার চিৎ আর চন এই দুটো যে হচ্ছে অব্যয়,
তাই তো? হুম তো হুম। যখন কিম শব্দের সাথে ব্যবহৃত হচ্ছে তখন মানে সেই শব্দের মতো হয়ে যাচ্ছে ওটা, তাই তো? তখন আর অব্যয়ত্ব থাকে না, না, মানে লিঙ্গ ভেদে আসলে বচন ভেদে আসলে চেঞ্জ সেটা হয়ে যাচ্ছে। অব্যয়ই হচ্ছে, কিন্তু যেহেতু কিমের সঙ্গে যুক্ত হয়েই প্রয়োগ হয়, আলাদাভাবে প্রয়োগ হয় না, ঠিক আছে? তাই সেগুলোকে আলাদাভাবে আমরা প্রয়োগ আচ্ছা করতে যেহেতু পারি না, তাই কিমের যেই রূপের সঙ্গে যুক্ত হচ্ছে সেই অর্থটাকে গ্রহণ করে নেয়। ঠিক আছে? শুধুমাত্র চিৎ-চনর আচ্ছা প্রয়োগ আচ্ছা। কোথাও দেখতে পাবেন না আমরা। আ আ হয় কসমাৎ চিৎ, ঠিক আছে? অথবা ক্বচিৎ, কেচিৎ ইত্যাদি এরকম ভাবেই প্রয়োগ হয়। শুধুমাত্র চিৎ শব্দের প্রয়োগ হয় না। চেত শব্দের আলাদা প্রয়োগ হয়। চেত বলে একটা আলাদা অব্যয় আছে। ইয়দি এবং ভবতি তর্হি, ঠিক আছে? এবং ভবেত চেত, তা ইয়াদি তারহি এই দুটোকে উড়িয়ে দিয়ে আমরা যদি চেত প্রয়োগ করি তাহলে ইয়াদি তারহি দুটোর অর্থ একসঙ্গে বোঝানো হয়। ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে চেতের প্রয়োগ হয়, কিন্তু চিত আর চন আলাদা প্রয়োগ হয় না। কিম শব্দের সঙ্গে লেগে তবেই প্রয়োগ হয়, না হলে হয় না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র কিম শব্দের সঙ্গেই চিত চনর যোগ হয়, অন্য কোনো শব্দের সঙ্গে চিত চনর যোগ হয় না। বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা। হুম। এবার এখানে কিছু উদাহরণ, আমি এবারে উদাহরণগুলো লিখেছি, আহ, আপনারা তাহলে এবার অনুবাদ করুন দেখি। সহজ কিছু না, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, আহ, কোন লিঙ্গের জন্য ব্যবহার করা হয়েছে, আর কোন বিভক্তি, আর কোন বচন। ঠিক আছে? এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, লিঙ্গ, বচন, বিভক্তি। এই তিনটে জিনিস যদি মাথায় রাখেন তাহলে দেখুন বাকিগুলো উদাহরণ গুলো অনুবাদ করতে কোনো অসুবিধাই হবে না, কারণ বিভক্তি অর্থ, কোন বিভক্তির কি অর্থ আমাদের জানা আছে। ঠিক আছে? বাকি অর্থে প্রয়োগ করা হয়েছে সেটা দেখা মানে বুঝতে পারা গেলেই লিঙ্গ, বচন ইত্যাদি দেখে নিয়ে প্রয়োগ করা যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আপনারা দু তিনটে বাক্য পড়ুন, দেখুন কোনো অসুবিধা হবে না।
রাশি বাবু এখন মাইকটা একটু মিউট করে রাখবেন না, আপনার ওখান থেকে শব্দ হলে বলবেন, যতগুলো পারবেন করুন, না হলে অসুবিধা। হয়েছে, আর কতগুলো বাকি? আচ্ছা, 5টা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 5টা হয়েছে, 5টাই বলুন, বাকিগুলো পরে আবার করবেন, অসুবিধা নেই। কি করেছেন বলুন, প্রথম 5টা? হ্যাঁ, প্রথম 5টা। আচ্ছা বলুন। কোনো দুজন বালিকাকে ডাকো। হুম। কেচিৎ হুম। বাল বালি বালিকাহ হুম। বালিকা আহুয়াহ। আছে তো? বালিকাম বালিকে বালিকে বালিকাম্য হবে না? হ্যাঁ। বালিকে কেচিত বালিকে করলেন। আমি বালিকাম বালিকে, হুম। হ্যাঁ। হ্যাঁ, বালিকাম বালিকে ওইটা বলছি, পরে রূপটা বলছি না। কেচিৎ হুম। বালিকে হয় ও আহুয়াহ। এটা তো এর লোটের রূপটা হবে তো। আও ভয়। আহুয়াহ। আও। হুম। হুম, আচ্ছা, লোটের রূপটা একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনো দুজন বালিকার স্কুলের ব্যাগটি আনো।
হুম ষষ্ঠী বিভক্তি করেছি পয়শ্চিৎ বালিকয়োঃ হুম বিদ্যালয়স্য স্তুতঃ আনয়ঃ। আনায়াহ কি করে হবে? এটা কি শব্দরূপ নাকি এটা লট বিসর্গ? লকার হবে, হ্যাঁ। এটা এটা স্যার আনায়তু। আনয়তি, তো আনয়তি তাহলে আনায়াতু মানে অথবা আনায়া। আনায়তু। আনয়, আনয়, হ্যাঁ। হুম এটা তো মধ্যম পুরুষে দিতে হবে না? হুম তাহলে আনয়তু তো হবে, হবে না তো, আনয়তু তো, ভবান আনায়া। শব্দরূপ বা ভবত, হ্যাঁ হ্যাঁ। ভবত হ্যাঁ, শব্দরূপ ভবান করলে ভবান আনায়তু করলে হবে। আনায়াতু, আর ভবান যদি তম ভবান করলে আনয়তু হবে, তম করলে আনয়। আনায়া। তারপরে রাম, রাম কোন দুজন বালকের জন্য ফল নিয়ে এসেছিল। রাম আচ্ছা, সিউ তাহা হবে না কিন্তু। আপনি সিউ তাহা লিখেছেন বললেন তো। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ আনো? হ্যাঁ, ওটা ব্যাগটি ব্যাগ আনো। আনো। সুটাম। আচ্ছা, না সিউতাম আনা। আচ্ছা, কি আনো দ্বিতীয় বিভক্তি, হুম দ্বিতীয় বিভক্তি সিউতাম সুতম আনায়া। নয়। তারপর রামঃ কস্মৈচিৎ বালকয়ঃ বালকয়োঃ হুম ফলম, কস্মিঞ্চিত, তারপর কস্মৈচিৎ, হুম কসময়চিত হবে কস্মৈচিৎ, কি? না এটা হচ্ছে কোন দুজন বালকের জন্য, হুম কোন কাছা দুজন না আছে, হুম কস্মৈচিৎ, এটা হচ্ছে ভ্যাম হবে, কাভ্যাঞ্চিৎ, কাভ্যাঞ্চিত। কাভ্যাঞ্চিৎ বালো, বালকাভ্যাম হুম ফলম হুম নতবান, নিতবান। নিতবান, আনিতবান। নিতবান, আনিতবান, আনিতবান এসেছিল বলা আছে, নিয়ে এসেছিল, তাই আনিতবান। আনিতবান। হুম তারপর তারপরে হলো কোন দুটি ফল থেকে রস বার করো। হুম আচ্ছা, এইটা বের করা মানে হচ্ছে নিষ্কাশনম অথবা নিষ্কাশন, নিষ্কাশয়তি। নিষ্কাশয়তি মূর্ধন্য শয় কয়ে আকার দন্ত স। হ্যাঁ, নিষ্কা, আমি ওটাকে যেহেতু ওটা রয়েছে নিষ্কাশয় করেছি, হুম এটা এটা ওই লট লকারে নিষ্কাশয় হবে তো স্যার? হ্যাঁ, নিষ্কাশয়। বাক্যটা কি হবে পুরো? বাক্যটা হচ্ছে কোন দুটি ফল থেকে কাভ্যাঞ্চিৎ ফলাভ্যাম, হুম কাভ্যাঞ্চিৎ ফলাভ্যাম, এটা যে রসটাকে স্যার রস পুংলিঙ্গ শব্দই লিখেছি, হ্যাঁ, এটা কি হবে? পুংলিঙ্গ রসহ, পুংলিঙ্গ। হুম রসহ নিষ্কাশয়। এটা কিরকম হলো? রসহ নিষ্কাশয় কি করে হবে? রস তো তাহলে কর্তা হয়ে গেল, আর কর্তা হলে কর্তা হয়ে গেল, প্রথম পুরুষের এক বচন রসহ হলে। তাহলে রসম, রসম, হ্যাঁ, রসম। এই জায়গাটা আপনার গুলিয়ে যাচ্ছে কিন্তু। কি বার গুলিয়ে করো? ভুল হচ্ছে, কি বার করো, হ্যাঁ স্যার, হুম এইটা হচ্ছে গন্ডগোল হচ্ছে। হুম ঠিক আছে, এগুলো স্যার আমি ঠিক করছি। তারপর আচ্ছা, এটা একটু করিনি, এখনো করছি। আমার কোনো একজন বন্ধুর ফোন হারিয়ে গেছে, মম কস্যচিৎ হুম বন্ধ, বন্ধ, বন্ধ হুম হো হুম ফোন, এটা তো ফোনটা একটা ভুলে যাই খালি, তবে এটা ফোনের জিনিসটা হলো দূরবাণী। দূরবাণী, হ্যাঁ দূরবাণী। হারিয়ে গেছে, এটা কি ভি ধাতুতে হবে? অপগতা। অ- অপ, অপগতা। অপগতা, আচ্ছা আচ্ছা, সেটা কি অপগতা। তো আমার অপত্যয়? তো অপত্যয় ত দিয়ে হলো ত স্যার, প্রত্যয়। হ্যাঁ অপগতা। হুম তার মানে স্যার এই গততে ওই এটা লাগালে, উপসর্গটা লাগালে ওই ওই জিনিসটা আসে, তাই তো? হুম গম ধাতুর পর অপ লাগিয়ে দিলে অপগতা, মানে হারিয়ে যাওয়া।
স্যার এটা আচ্ছা, যেহেতু দূরবাণী এটা এটা স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য অপগতা করলাম, তাই তো? হুম 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 দূরবাণী, ঠিক আছে। মম কর্তচিৎ বন্ধ দূরবাণী অপগতা, ঠিক আছে। আর এগুলোতে বাকিগুলো করবো, এখন তো এক্ষুনি করতে পারছি না। আচ্ছা, এগুলো সময় নিয়ে করবেন, অসুবিধা নেই। প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি করেছেন? স্যার আমার ওই প্রথম পাঁচটাই হয়েছিল। আচ্ছা, বাকিগুলো হয়নি, তাই তো? না স্যার। বাকিগুলো করতে হবে। তাহলে বাকিগুলোর জন্য আমি আপনাদের এটা তো অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। আপনারা তাহলে এগুলো দেখে করে তারপর পাঠিয়ে দেবেন, অথবা গ্রুপেও দিতে পারেন, আমাকেও পাঠাতে পারেন। ঠিক আছে? তাহলে আজকে যেগুলো মোটামুটি করানো হলো সেগুলো সবাই সব বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। কারো কিছু প্রশ্ন? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ধাতুগুলো স্যার একটুখানি ঠিকঠাক করতে হবে, এখন অনেক ধাতু তো বেশি আমাদের স্টকে নেই, এটাই ধাতু আমাদের আর সমস্যা। ধাতু আর অব্যয়টা আপনাদের এখনো বাকি আছে, এটা পড়ানো হবে। স্যার তার মানে আমি হারিয়ে গেছি, এটা যদি আমি অনুবাদ করি তাহলে হবে অহম অবগচ্ছামি, সরি অপগচ্ছামি। অপগচ্ছামি। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো, কারণ আজকে আমার আবার একটা স্যার মিটিং আছে। বলছিলাম যে একটা ক্লাস বলেছিলাম না স্যার অব্যয়ের উপর নিতে, হ্যাঁ 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 ওইখানে যদি একটু আলোচনা করিতেন। হ্যাঁ, ওই অব্যয় হবে। যদি আমি বললাম তরহি যে ধাতু আর অব্যয় চ নিয়ে এবো আপনাদের, ইতিও। হ্যাঁ, ধাতু আর অব্যয় নিয়ে আপনাদের একটা ক্লাস অবশ্যই আমি নেবো। ঠিক আছে? স্যার এগুলোর কোনো यावत् বই কি तावत् আছে? অপেক্ষায়া চেত নো অবশ্যই। চেত। হুম 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 আচ্ছা, আশিস বাবু কি বলছেন? বলছি স্যার এগুলোর কোনো কি বই টই আছে? কোনগুলোর বলুন তো? এই যে আপনি যেগুলো মানে আমাদের যেগুলো এই প্রয়োগ, বিভিন্ন রকম প্রয়োগের যেসব বইপত্র, সেগুলো কি আছে? মানে না, অব্যয় এরকম মানে বা একবারে গুছানো ভাবে লেখা কোনো বই পাবেন না। ঠিক আছে? আপনি হয়তো অনেক বইয়ের মধ্যে একটু 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 করে সব জিনিসগুলো পাবেন, এরকম সবকিছু এই এক চিত আর জায়গাতে। চনের প্রয়োগটা আছে সব ওই যেটা দিয়েছে না, ওই দ্বিতীয় দীক্ষার যেটা পিডিএফ দেওয়া আছে গ্রুপে, ওর মধ্যে আছে মনে হয়, আমি হুম, দেখেছিলাম ওখানে দেওয়া আছে। ওই সব বইয়েতে একটু একটু করে পাবেন, একদম পুরো এক জায়গাতে কোথাও গুছিয়ে লেখা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই পরের দিন ক্লাসে সবাই বাক্যগুলো করে পাঠাবেন। ঠিক আছে? আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন। আর আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য কয়েকটা ধন্যবাদ। কয়েকটা পাঠিয়েছিলাম, সেগুলো একটু দেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখা হয়নি আসলে, আমার একটা হ্যাঁ, পরীক্ষা ছিল। ঠিক আছে? আজকে পরীক্ষাটা হয়েছে। আর 2-3 দিন মানে পরীক্ষাটার জন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, ওগুলো আমার দেখা হয়নি। আর না ঠিক আছে, আস্তে আস্তে দেখে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্র বাবু পরে অনেকদিন আগে পাঠিয়েছিলেন, ওনারগুলো দেখে দিয়েছি। কিন্তু আপনারা তো আজকে আর কালকে পাঠিয়েছেন, ওগুলোর জন্য দেখার সময় হয়নি। আমি দেখে আপনাদের জানিয়ে দেবো অবশ্যই। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, নমস্কার সকলকে, ধন্যবাদ। হ্যাঁ স্যার, শুভরাত্রি স্যার।